পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 11-এ উঠেছো, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো, কালকেই রেজাল্ট বেরিয়েছে, এবং যারা পল সায়েন্স নেবে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান নেবে, তাদের জন্য পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তবে হ্যাঁ, দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলতে পারি, 23-24 বছর অভিজ্ঞতা থেকে বলতে পারি, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা কিন্তু যারা সরকারি চাকরি করতে চাও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন প্রশ্ন এখান থেকে কিন্তু চাকরির পরীক্ষায় আসে। এবং এইবার যে সিলেবাস করেছে বা আগে যা সিলেবাস ছিল তা কিন্তু এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে বা ভালো ধারণা তৈরি হয়, যা পরবর্তীকালে তোমাদের WBCS বা UPS বা বিভিন্ন SSC PSC যে সরকারি চাকরির পরীক্ষা তাতে বিশেষভাবে কাজে লাগে। তা চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা ক্লাস 11-এ যে পল সায়েন্সে ফার্স্ট সেমিস্টারে যে সিলেবাস আছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। দেখো, আমাদের ফার্স্ট সেমিস্টারে 40 নম্বরে পরীক্ষা দিতে হবে। এই যে নাম্বার, এটা টপিক, ইউনিট নাম্বার, টপিক, কত কত ঘন্টা পড়ানো হবে কোন টপিকটা এবং কিসে কত মার্কস আছে। আগে বলা হয়েছিল পর্ষদ থেকে যে সব MCQ আসবে, অর্থাৎ এই যে 40 নম্বরের পরীক্ষা হবে ফার্স্ট ইউনিটে সেমিস্টারে আর কি, তা 40টা MCQ আসবে। কিন্তু বর্তমানে যা বলা হয়েছে পর্ষদ থেকে, শুধু কিন্তু MCQ আসবে না, হ্যাঁ অবজেক্টিভ আসবে, কিন্তু MCQই কিন্তু 40 নম্বরের আসবে না। অর্থাৎ এখানে বিবৃতি ব্যাখ্যা, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর বা ঘটনাক্রম সাজিয়ে লেখা বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে। এটা আমরা আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। তা যাই হোক, তবে এটা ঠিক 40 নম্বর অবজেক্টিভে আসবে। এবং 50% খুব সাধারণ স্টুডেন্টদের জন্য, 30% একটু ভালো স্টুডেন্টদের জন্য, আর বাকি 10 থেকে 20% খুব ভালো স্টুডেন্টদের জন্য সেই মানের কোশ্চেন কিন্তু করা হবে। তা যাই হোক, দেখো আমাদের পল সায়েন্সে যে প্রথম টপিকটা আছে, নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ ডিসিপ্লিন, 15 ঘন্টা পড়া হবে এই ফার্স্ট ইউনিটটা এবং 4 নম্বরের আছে। এবার দেখো, এই প্রথম ইউনিটে কি আমরা পড়ব, ডেফিনেশন বা সংজ্ঞা, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা। তারপর কি পড়ব, নেচার অফ পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পড়ব। এবং 3 পড়ব হচ্ছে স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আর পরিধি পড়ব। এটা যদি তোমরা বর্তমানে পড়তে চাও, অর্থাৎ এখনও এই সিলেবাস অনুসারে না আসলেও যে আগের যে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের বই ছিল, পল সায়েন্সের বই ছিল, সেটা যদি তোমরা পুরনো বইয়ের প্রথম অধ্যায়, যে কোনো একটি পুরনো বইয়ের প্রথম অধ্যায়ে কিন্তু এই টপিকটা ছিল। কাজেই তোমরা যদি এখন পড়তে চাও, পুরনো বইয়ের প্রথম অধ্যায়টা পড়লেই কিন্তু কাজ হয়ে যাবে। এবার দেখো ইউনিট 2, স্টেট ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ রাষ্ট্রের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। এইখানে আমরা কি পড়ব, ডেফিনেশন অফ স্টেট, অর্থাৎ রাষ্ট্রের সংজ্ঞা, ক্যারেক্টার অফ স্টেট, অর্থাৎ রাষ্ট্রের বৈশিষ্ট্য, অর্থাৎ একটা রাষ্ট্র হলো, এই রাষ্ট্রের বৈশিষ্ট্যটা কী আছে। একটা রাষ্ট্রের প্রধান 4টে বৈশিষ্ট্য থাকে, সার্বভৌমকতা, সরকার, নির্দিষ্ট ভূখণ্ড এবং সুনির্দিষ্ট জনগণ। এই 4টে বৈশিষ্ট্য আছে, এছাড়া কিছু অপ্রধান বৈশিষ্ট্য আছে। এইটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করো। এবং এইটা যদি বর্তমানে পড়তে চাও এই ইউনিট 2-এ, তাহলে পুরনো বইয়ের যে দ্বিতীয় অধ্যায় আছে সেই দ্বিতীয় অধ্যায় পড়লেই হবে। 10 ঘন্টা পড়া হবে এই চ্যাপ্টারটা এবং 5 নম্বরের অবজেক্টিভ প্রশ্ন থাকবে। ইউনিট 3-তে আছে কি, দেখো সিটিজেনশিপে বা নাগরিকতা। এই নাগরিকতায় আমরা কি করব, দেখো মিনিং অফ ডেফিনেশন অফ সিটিজেনশিপ, অর্থাৎ নাগরিকতার অর্থ ও সংজ্ঞা। তারপর দেখো মেথড অফ অ্যাকোয়েস্টিক অফ সিটিজেন, অর্থাৎ নাগরিকতা অর্জনের পদ্ধতি। রিজনস অফ লস অফ সিটিজেনশিপ, অর্থাৎ নাগরিকতা বিলোপ হয় কীভাবে, এবং সিটিজেনশিপ অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় সংবিধানের নাগরিকতা। অর্থাৎ আমরা নাগরিক কাদের বলবো সেই সংজ্ঞা পড়ব, আমরা একটা দেশের নাগরিক কী করে হয় সেই পদ্ধতি পড়ব, জন্মগত সূত্রে বা রক্তগত সূত্রে বা
এটা পড়বো, বা নাগরিকতা বিলোপ, অর্থাৎ একটা দেশের নাগরিকতা যে বিলোপ হয়ে যায় সেটা কি করে হয় সেটা পড়বো। 15 ঘন্টা পড়া হবে চ্যাপ্টারটা এবং 7 নম্বর অবজেক্টিভ প্রশ্ন হবে। এবং এইটা যদি আমরা পড়তে যাই অর্থাৎ ইউনিট 3 সিটিজেনশিপ, তাহলে আমরা পুরনো বইয়ে অর্থাৎ পঞ্চম অধ্যায় কিন্তু এটা আছে। এবার দেখো ইউনিট 4 আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউশন ডেফিনেশন অ্যান্ড টাইপ, অর্থাৎ সংবিধান পরিচিতি, সংজ্ঞা ও প্রকার, এটা আমাদের পড়তে হবে। এর মধ্যে কি পড়তে হবে? ডেফিনেশন অফ কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের সংজ্ঞা, তারপর টাইপ অফ কনস্টিটিউশন, রাইটিং, আনরাইটিং, রিগিড, বিভিন্ন প্রকারের সংবিধান এবং সেই সংবিধানের শ্রেণীবিভাগ, লিখিত সংবিধান আছে, অলিখিত সংবিধান আছে, সুপরিবর্তনীয় আছে, দুষ্পরিবর্তনীয় আছে, এইগুলো পড়তে হবে। ফ্লেক্সিবল, মেরিট অ্যান্ড ডিমিনিশ, অর্থাৎ নমনীয় এবং অর্থাৎ সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়। সুপরিবর্তন সংবিধান মানে যে সংবিধান সহজে পরিবর্তন করা যায় সেগুলো সুপরিবর্তনীয় সংবিধান, আর দুষ্পরিবর্তনীয় সংবিধান হচ্ছে যে সংবিধান সহজে পরিবর্তন করা যায় না তাকে বলা হয় দুষ্পরিবর্তনীয় সংবিধান। তাই এইটা আমরা 20 ঘন্টা পড়তে হবে এবং এর জন্য কিন্তু 6 নম্বরে উত্তর আছে। এবং ইউনিট 4 যদি আমরা পড়তে চাই তাহলে কিন্তু আগে আমাদের সপ্তম অধ্যায়, পুরনো বইয়ের যে সপ্তম অধ্যায় সংবিধান, ভারতের সংবিধান, সেটা পড়লেই কিন্তু হবে। এবার আমরা পরের ইউনিটে যাচ্ছি, পঞ্চম অধ্যায়। দেখো মেকিং অ্যান্ড দ্য ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধান প্রণয়ন ও দর্শন। এতে 25 ঘন্টা পড়তে হবে এবং নাম্বার বরাদ্দ আছে 8 নম্বর। এই চ্যাপ্টারটাও তাই পুরনো বইয়ের যে সপ্তম অধ্যায় সংবিধান, সেই সংবিধানের চ্যাপ্টারটা পড়লেই কিন্তু কাজ হয়ে যাবে। এবার দেখো কি কি আছে। ফাংশন অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানের কাজ কি, অর্থাৎ একটা দেশের সংবিধান কেন করা হয় সেই কাজটা কি। ফার্মিং অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের কাঠামো, সংবিধান কীরকমভাবে গঠিত হয়। তারপর দেখো হচ্ছে ডিমান্ড অফ এস্টাবলিশ অফ কনস্টিটিউশন অফ অ্যাসেম্বলি, অর্থাৎ গণপরিষদের ভূমিকা। কম্পোজিশন অফ দ্য অ্যাসেম্বলি, গণপরিষদের গঠন। তারপর হচ্ছে আম্বেদকরের ভূমিকা। তারপর দেখো প্রেমবল আইডিয়ালস অ্যান্ড সিগনিফিকেন্স, অর্থাৎ প্রস্তাবনার ধারণা ও তাৎপর্য। তারপর ভারতের বিভিন্ন সংবিধানের উদ্দেশ্য বা এগুলো নিয়ে আমাদের পঞ্চম ইউনিট পড়তে হবে। এটা 25 ঘন্টা পড়া হবে এবং এর জন্য মার্কস আছে কিন্তু 8 নম্বর। অর্থাৎ আমরা আগেও বলেছি এটা যদি আমরা এখন পড়তে চাই পুরনো বইয়ের সপ্তম অধ্যায় কিন্তু পড়লেই হবে। এরপর দেখো ইউনিট 6 আছে সাইলেন্স ফিচার অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা দেখে অনেক বড় লাগছে কিন্তু কিচ্ছু বড় না। আসলে ভারতীয় সংবিধানের যে বৈশিষ্ট্য সেগুলোই কিন্তু এক একটা করে পয়েন্ট দেওয়া আছে, সেগুলো আলোচনা করতে হবে। যেমন ধরো প্রথমে যেটা আছে লার্জেস্ট সংবিধান। ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম সংবিধান। এতে 450টি ধারা, 12টি তফসিলি আছে। রিটেন সংবিধান অর্থাৎ লিখিত সংবিধান। ভারতের সংবিধান হচ্ছে লিখিত, কারণ একটা বইতে নির্দিষ্ট আকারে লিখিত আছে। তারপর হচ্ছে পার্টি রিগিড অ্যান্ড পার্টি ফ্লেক্সিবল, অর্থাৎ পার্টলি রিগিড এবং পার্টলি ফ্লেক্সিবল, অর্থাৎ আংশিক সুপরিবর্তনীয়, আংশিক দুষ্পরিবর্তনীয়। অর্থাৎ ভারতীয় যে সংবিধান আছে সেই সংবিধান কোনো কোনো অংশ সহজে পরিবর্তন করা যায়, আবার সহজে কিছু আছে যে সহজে পরিবর্তন করা যায় না, বেশ কঠিন। তারপর হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম, অর্থাৎ ভারতের যে শাসন ব্যবস্থা, পার্লামেন্ট, এই যে আমাদের যে লোকসভা ভোট চলছে, এই লোকসভা যারা সদস্য তারা কিন্তু ভারতের পার্লামেন্ট বা আইন প্রণয়নের একটি অংশ। তারপর দেখো যুক্তরাষ্ট্রীয় ফেডারেলিজম অ্যান্ড কোয়াসি ফেডারেল স্ট্রাকচার, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় এবং আধা যুক্তরাষ্ট্রীয় স্ট্রাকচার, এটা আমাদের পড়তে হবে। তারপর হচ্ছে ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ডিউটিস, অর্থাৎ আমাদের যে মৌলিক অধিকার এবং মৌলিক দায়িত্ব বা কর্তব্য, অর্থাৎ আমাদের যে ধর্মীয় স্বাধীনতা, বাক স্বাধীনতা বা দেশের সংবিধানকে মান্য করা কর্তব্য, এগুলো কিন্তু আমাদের
এইখানে আলোচনা হবে। তারপর হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অর্থাৎ নির্দেশমূলক নীতি, এগুলো আলোচনা করা হবে। ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি অর্থাৎ স্বাধীন এবং নিরপেক্ষ যে বিচার ব্যবস্থা, অর্থাৎ আমাদের বিচার ব্যবস্থা সর্বোচ্চ রয়েছে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্ট এর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, অর্থাৎ সুপ্রিম কোর্ট যে ডিসিশন দেবে সেটা মানতে কিন্তু আমরা সবাই বাধ্য। তারপরে এক নাগরিকত্ব আছে, তারপর হচ্ছে দলত্যাগ বিরোধী আইন, সংখ্যালঘুদের অধিকার, ধর্মনিরপেক্ষতা অর্থাৎ সেকুলারিজম, এইগুলো পড়তে হবে। অর্থাৎ এগুলো এক একটা পয়েন্ট আছে যেগুলো এক একটা করে দেওয়া আছে। তা যাই হোক, এটা 15 ঘন্টা পড়া হবে এবং এর জন্য 10 নম্বর বরাদ্দ আছে অবজেক্টিভে। এই হচ্ছে তোমাদের ক্লাস 11-এ যারা পল সায়েন্স নেবে তাদের সিলেবাস, এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরবর্তীকালে যারা সরকারি চাকরি বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যেতে চাও খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। কাজেই বলছি, যদি আর্টস নাও এই সাবজেক্টটা কিন্তু তোমরা নিতে পারো, ভালোই হবে এবং যথেষ্ট নাম্বার ওঠে কিন্তু এই বিষয়টি। পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অগ্রিম শুভেচ্ছা রইল।